সো চ্যাপ্টার 8 এর নাম যেমনটা বললাম, এটা হচ্ছে আমাদের মাস্টার বাজেট এই চ্যাপ্টারের নাম। সো মাস্টার বাজেট বোঝার আগে আমরা আসলে বাজেট দিয়ে শুরু করি। বাজেট জিনিসটা কি? তো বাজেট হচ্ছে বেসিক্যালি একটা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেশন বা ইকোনমিক এক্সপ্রেশন বা কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন বলতে পারেন। ওকে, এক্সপ্রেশন অফ হোয়াট? এনি প্ল্যান, আসলে প্ল্যান। যে কোনো প্ল্যানকে যখন আপনি কোয়ান্টিটেটিভলি এক্সপ্রেস করবেন সেটাই বাজেট হয়ে যাবে, ইন সিম্পল ওয়ার্ডস। ওকে, প্ল্যান একটা কোয়ালিটেটিভ এবং খুব জেনারেলাইজড জিনিস আর কি। ওকে, অ্যান্ড সেটাকে যখন আপনি ফাইন্যান্সিয়ালি বা কোয়ান্টিটেটিভলি এক্সপ্রেস করবেন সেটাই আপনার বাজেট হয়ে যাবে। যেমন ইফ ইউ ডিসাইড টু বাই আ ফোন, দ্যাট ইজ ইউর প্ল্যান। এবং ফোনের আপনার রিকোয়ারমেন্ট সবকিছু অনুযায়ী যদি কোন রেঞ্জের মধ্যে কত টাকা দিয়ে কিনতে চান সেটা যদি প্ল্যান করে ডিসাইড করেন, সেটা আপনার বাজেট হয়ে যাবে। ওকে, আর ডেফিনেটলি আমরা জানি যে প্ল্যান মিনস যেটা আমরা ইন অ্যাডভান্স করছি। ওকে, যেটা আমরা ইন অ্যাডভান্স করছি, যেটার অ্যাকশন বা যেটার এক্সিকিউশন ফিউচারে হবে। সো বাজেটও তাই, আসলে বাজেট আমরা ইন অ্যাডভান্স করি। যে পিরিয়ডের জন্য যখন কোনো স্পেন্ডিং, রেভিনিউ যা কিছুই হবে, সেটা আমরা আগে আগে ক্যালকুলেট করে রেডি করে কিভাবে আগাবো সেই প্ল্যান সেট করে রাখাটাই হচ্ছে আমাদের বাজেট। এবার আসি মাস্টার বাজেট জিনিসটা কি। মাস্টার বাজেট মিনস, মাস্টার হচ্ছে একটা জেনারেল বা লার্জ ক্লাস বলতে পারেন। সো মাস্টার বাজেট মানে হচ্ছে এটার ভেতরে আসলে অনেক টাইপের বাজেট আছে। ওকে, মাস্টার বাজেট ইজ দ্য ইন্টিগ্রেশন অফ মেনি টাইপস অফ বাজেটস ইনটু ওয়ান প্লেস। ইট মিনস আমরা অনেক টাইপের বাজেট দেখবো, বাট এটা আসলে পুরোটা ইন্টিগ্রেট করলে একটা সিঙ্গেল জিনিসের মতো ট্রিট করা হবে, রাইট? এটাকে আমরা ধাপে ধাপে অনেকগুলো ম্যাথে অনেক টাইপের বাজেট দেখবো আর কি। সেগুলো আমি নিচে আর কি আপনাদের এক্সপ্লেইন করে দেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বাজেটের ম্যাথ দেখবো। ওকে, তো এই বাজেটের বা মাস্টার বাজেটের আমাদের কর্পোরেট কনটেক্সটে, দ্যাট ইজ একটা কোম্পানির জন্য কি কি ইমপ্লিকেশনস আছে সেটা দেখি। তো যে কোনো বাজেটিং এ কিন্তু আমাদের মেইন ফোকাস থাকে, দেখেন, ইভেনচুয়ালি বা ফাইনালি বা আলটিমেটলি আমাদের কাছ থেকে কত ক্যাশ, হাউ মাচ ক্যাশ চলে যাবে, পে হবে আমাদের পকেট থেকে। বাজেটের মেইন ফোকাস কিন্তু এই জায়গাতেই। ওকে, ক্যাশ আমরা জানি একটা লিমিটেড রিসোর্স, অ্যান্ড এটার পেমেন্ট বা এটার স্পেন্ডিং ডেফিনেটলি অলওয়েজ হওয়া উচিত সবচেয়ে প্রোডাক্টিভ এবং সবচেয়ে ইউজফুল এরিয়াগুলোতে। তো সেটার জন্য বেসিক্যালি আমরা ক্যাশ স্পেন্ডিং নিয়ে অনেক কনসার্ন থাকি, এবং শুধু সিচুয়েশন অ্যারাইজ হলো স্পেন্ড করে ফেললাম, এটা যদি আমরা করতে যাই অনেক বোকামি হবে এবং অনেক ডিভাস্টেটিং ডিসিশনস হবে। দ্যাটস ওয়াই এটার প্রপার ইউটিলাইজেশনের জন্য আমরা ইন অ্যাডভান্স প্ল্যান করি, দ্যাট ইজ বাজেটিং করি, সো দ্যাট আমাদের স্পেন্ডিংটা সবচেয়ে অপটিমাল এবং প্রোডাক্টিভ হয়। ওকে, তো আমরা যেহেতু বাজেটিং এর আলটিমেট ফোকাস বলছি যে কতটুকু ক্যাশ আমাদের পকেট থেকে যাবে, দ্যাটস ওয়াই বলা হয়ে থাকে সবচেয়ে ইম্পর্টেন্ট বাজেট কিন্তু আমাদের ক্যাশ বাজেট নামে একটা জিনিস আছে। ক্যাশ বাজেটে মূলত আমরা দেখাই আমার পকেটে কত আসছে, পকেট থেকে কত যাচ্ছে। যদি ইন কেস আমরা, কারণ এগুলো সব ফিউচার হবে, মনে রাখবেন, ফিউচারে একটা কোন একটা পিরিয়ডে ক্যাশ আসবে, ক্যাশ যাবে, এই জন্য তো আমরা বাজেট করতেছি ফিউচারকে মাথায় রেখে। তো আমরা অনেক সময় দেখবো যে আমাদের ক্যাশ যেটা আসতেছে তার চেয়ে বেশি চলে যাওয়ার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকি, যেটা হচ্ছে লোন নিয়ে রাখি অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় ক্যাশ আমাদের বেশি আসতেছে, কম যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এই এক্সট্রা ক্যাশের টাকা দিয়ে অনেক সময় আমাদের লোন থাকলে আমরা লোন রিপে করি, অথবা অনেক সময় আলাদা কোনো বেটার ইনভেস্টমেন্টে যাই। এগুলো সব সিচুয়েশন বেসড আর কি। বাট আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বাজেট মনে রাখবেন ক্যাশ বাজেট, বিকজ ক্যাশ ইজ দ্য লাইফ ব্লাড অফ এনি বিজনেস। ওকে, আর এই জিনিসটা একটু পরে বুঝাবো যে অল দ্য বাজেটস ইভেনচুয়ালি কনভার্জ। কনভার্জ মিন্স এক জায়গায় এসে এটা মিশে যায়, মিলিত হয়। তো যত ধরনের বাজেট আছে সবগুলো এসে এক জায়গায় একসাথে ক্যাশ বাজেটে মিলিত হবে আর কি, কারণ ক্যাশ সবচেয়ে ইম্পর্টেন্ট বাজেট। এটাকে সেন্ট্রাল বা ফোকাল পয়েন্টও বলতে পারি আমরা। নিচে ডায়াগ্রামে আমি সব এক্সপ্লেইন করবো আপনাদের এখনই। এই জিনিসটা আমাদের আরেকটা প্রিন্সিপাল, যেটা হচ্ছে বাজেট করতে গেলে মাথায় লাগবে। এগুলো পরে দেখালেও হয় অ্যাকচুয়ালি, বাট এখনই বলে রাখি। সেটা হচ্ছে এন্ডিং অ্যামাউন্ট অফ ওয়ান পিরিয়ড ইজ দ্য বিগিনিং অ্যামাউন্ট অফ দ্য নেক্সট পিরিয়ড। এটা আপনার 201-এ পড়ে আসছেন। ফর এক্সাম্পল 2025 সালের 31 ডিসেম্বরের যদি কোনো এন্ডিং ইনভেন্টরি থাকে, এটা 2026 সালের জানুয়ারি 1-এর বিগিনিং ইনভেন্টরি। জানুয়ারি 31-এ যদি কোনো এন্ডিং ইনভেন্টরি থাকে, ফেব্রুয়ারি 1-এ সেটাই হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। ইন আদার ওয়ার্ডস, আপনি যদি ফিজিক্যালি চিন্তা করেন, আপনার কোনো একটা শোরুম বা দোকান আছে, আপনি জানুয়ারি 31-এ যে প্রোডাক্টটুকু নিয়ে বন্ধ করবেন দোকান,
ফেব্রুয়ারি ফার্স্টে বা পরের দিন ওইগুলো নিয়েই কিন্তু দোকান খুলবেন। সো এন্ডিং অ্যামাউন্ট মিনস কোনো পিরিয়ডের লাস্ট ডেটে যে অ্যামাউন্ট বা যে ইনভেন্টরি সেটাকে আমরা নেক্সট পিরিয়ডের বা পরের ডেতে সেটার বিগিনিং বা পরের ডে এর একদম শুরুতে আপনি যখন দোকান খুলবেন বা যে অ্যামাউন্টটা থাকবে সেটাই সেম আর কি। ওকে, এটা দুইটাই সেম অ্যামাউন্ট বেসিকলি, জাস্ট এটা আগের পিরিয়ডের এন্ডিং আমরা বলি আর পরের পিরিয়ডের বিগিনিং বলি, একই জিনিস। এই জিনিসটা আমাদের বাজেট করতে গেলে লাগবে, এটা আপনাদের 201 এ আমি পড়িয়েছি যে রিয়েল ওয়ার্ল্ড বাই অ্যান্ড সেল মোস্টলি অকার অন অ্যাকাউন্ট, এটা মাথায় রাখতে হবে, এটা আমাদের জেনারেল একটা প্রিন্সিপাল এই বাজেট করতে গেলে, বা ইনফ্যাক্ট এটা রিয়েল লাইফে হয়ে থাকে আসলে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে মোস্ট অফ দ্য বাই এবং সেল যখন হয় ইনিশিয়ালি এটা কিন্তু ধারে বা অন অ্যাকাউন্টে হয়, এগুলোর ক্যাশ সেটেলমেন্ট পরে গিয়ে হয়। ওকে, দ্যাট ইজ ইমিডিয়েট ক্যাশ, কিন্তু আমাদের পেমেন্ট বা রিসিট নট নেসেসারিলি হবে, হতেও পারে নাও হতে পারে, বাট মোস্টলি এটা সাথে সাথে বা ইমিডিয়েটলি হয় না, পরে গিয়েই হয়। অ্যান্ড ফাইনালি যেটা বলবো যে বাজেটিং ইজ রিলেটেড টু ফিউচার, দ্যাট ইজ আপনি ফিউচার প্ল্যানিংটা ইন অ্যাডভান্স কোয়ান্টিটেটিভলি করতেছেন, এটাই তো বাজেট। অ্যান্ড ফিউচারের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন, অ্যান্ড যেখানে আনসার্টেনটি থাকবে সেখানে আমাদের ব্যাকআপ রাখতে হবে। তো এই ব্যাকআপের অ্যাপ্লিকেশন আমরা বাজেটের ভেতরে দেখব, বাট হয়তো আজকে সেই ম্যাথগুলো দেখা হবে না, আমরা এটা যখন দেখব তখন এই জিনিসটা আবার ব্যাক করব, আপনাদের বুঝিয়ে দেওয়া হবে আর কি। তো এই চ্যাপ্টার আমাদের থিওরি হচ্ছে বেসিক্যালি এতটুকুই, এর বেশি কিছু নাই। এখানে বিভিন্ন বাজেট আছে, সেগুলো সবগুলো এসে দেখেন এখানে এসে এক জায়গায় অ্যাড হচ্ছে বা জড়ো হচ্ছে বা কনভার্জ হচ্ছে, যাকে আমরা ক্যাশ বাজেট বলি। ওকে, ক্যাশ বাজেট বলি, এই রিলেশনশিপটা আমি আপনাদের বোঝাবো। তার আগে একটু ক্ল্যারিফাই করে নেই যে এই চ্যাপ্টারটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। এই চ্যাপ্টারে আমাদের আর কোনো থিওরি ডিসকাশন কিছুই নাই আসলে, আমরা এখানে যে কয়টা বাজেট আছে সবগুলো বেসিক্যালি দেখবো একের পর এক। তো সেটার সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে আমরা ডিরেক্ট এক্সারসাইজ গুলো দেখবো। আমাদের এক্সারসাইজ 8.1 আছে যেমন আপনাদের বইয়ের, 8.2 আছে এইভাবে করে, নিচে দেখেন 8.3, 8.4, 8.5, 6, 8.7, দেন আফটার দ্যাট প্রবলেম 822 আছে। তো এই কয়েকটা জিনিস দেখা মানে আমরা সব ধরনের বাজেট করে ফেলা, প্লাস আমাদের এই চ্যাপ্টারের পুরো ম্যাথ প্রবলেমও সবগুলো কভার হয়ে যাবে আর কি, এটা আমরা বলতে পারি। অ্যান্ড সেটার জন্য আমি আপনাদের দেখেন যেখানে ম্যাথ করতে হবে সেই টেমপ্লেট গুলো ব্ল্যাঙ্ক ড্র করে রেখেছি আগে থেকে, সো দ্যাট আমাদের ম্যাথ করতে এই জিনিসগুলো টাইপ করতে বা লিখতে সময় কম লাগে। বাট আপনাদের কোয়েশ্চেন যখন এই চ্যাপ্টার থেকে হবে আপনাদের কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া থাকবে, এরকম কোনো টেবিলও ড্র করা থাকবে না, কোনো টেমপ্লেটও এই লেখাগুলো থাকবে না, এন্টায়ার বাজেট আপনাদেরকে করতে হবে। And সেটা কিভাবে করবেন, এগুলো বেসিক্যালি মুখস্থ করার কোনো জিনিস না, এটা আমরা যখন প্রত্যেকটা এক্সারসাইজের ম্যাথ দেখব তার আগে কিন্তু এটার ফরম্যাটে কেন কোনো কিছু প্লাস হয়, ইকুয়াল হয়, মাইনাস হয়, কেন এটা দিয়ে শুরু হয় এটা দিয়ে শেষ হয়, প্রত্যেকটা জিনিস আমি আপনাদের এক্সপ্লেইন করে দিব। সো আফটার দ্যাট আপনাদের কাজ হচ্ছে এগুলোকে বারবার প্র্যাকটিস করা এবং এক্সামের প্রিপারেশন নেওয়া। আই হোপ বুঝতে পেরেছেন। সো এবার আসি আমাদের বাজেটের পিকচারটা আসলে দেখতে কেমন সেটা একটু বোঝার ট্রাই করি। তো এতক্ষণ যেটা বললাম যে আমাদের মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট বাজেট হচ্ছে ক্যাশ বাজেট, যেখানে সবকিছু এসে কনভার্জ হচ্ছে। বাট বাজেটের বিগিনিং বা স্টার্টিংটা কিন্তু আমাদের সেলস বাজেট থেকে হবে। দ্যাট ইজ আপনি ফিউচারে কতটুকু সেল করতে চান, এটা হচ্ছে আপনার সেলস বাজেট, এটা দিয়ে আমাদের বাজেট মূলত শুরু হবে। কেন? বিকজ আমাদের দেখেন আলটিমেট কনসার্ন হচ্ছে কতটুকু ক্যাশ আমার পকেট থেকে যাবে, এটা। তো ক্যাশ যে যাবে এটা আসলে কিভাবে যাবে, আপনার পকেটে তো থাকা লাগবে। সেই ক্যাশটা থাকে বা আসে শুধু একটা সোর্স থেকেই, মানে শুরুতে তো ডেফিনেটলি ক্যাপিটাল থেকে আসে, মাঝে মধ্যে লোন থেকে আসে, বাট রেগুলারলি মূলত একটা সোর্স থেকে আসে, সেটা হচ্ছে আমাদের সেলস থেকে। তো এই জন্য আমরা সেলস দিয়ে বেসিকলি শুরু করি। অ্যান্ড সেলস এই জন্য শুরুতে আছে কারণ আমাদের কম্পিটিটিভ ওয়ার্ল্ডে যে ডাইনামিক্স, কম্পিটিটিভ বিজনেস ওয়ার্ল্ডের যে ডাইনামিক্স, সেটা অনুযায়ী কিন্তু সেলস আপনি যদি না জানেন আপনি বিজনেসে টিকতে পারবেন না। মানে আপনি যদি সেলস আগে থেকে একটা প্ল্যান না করেন, এটাকে ফোকাস না করেন, আপনি টিকতে পারবেন না। সাপোজ আপনি একজন নতুন বিজনেস কোনো একটা ফিল্ডে, বাট সেই ইন্ডাস্ট্রিতে যখন এন্টার করছেন আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি অনেক প্লেয়ার আছে এখানে, অনেক সেলাররা আছে, তারা অনেক কম্পিটিটিভলি সেল করছে। এই ধরনের ইন্ডাস্ট্রিকে বলা হয় আপনার ব্লু ওশান, সরি রেড ওশান বলা হয়। এর অপোজিট একটা হচ্ছে ব্লু ওশান, ওইটা আবার অন্যরকম ইন্ডাস্ট্রি, ওইটা মূলত ফাঁকা থাকে। যাই হোক, তো এগুলোকে রেড ওশান বলা হয় কারণ এখানে কম্পিটিটরদের মধ্যে অনেক বেশি
ফিয়ার্স কম্পিটিশন থাকে। ওকে, মূলত কম্পিটিটররা মিলে যে মার্কেটকে সার্ভ করে সেটাকে আপনি যদি একটা এইভাবে পাই হিসেবে চিন্তা করেন বা পিৎজা হিসেবে চিন্তা করেন, তো এটার প্রত্যেকটা স্লাইস দেখেন কিন্তু এগুলো লিমিটেড। ধরে নেন এখানে স্লাইস যে কয়টা হয় এভাবে, এগুলো কিন্তু লিমিটেড। তো এই প্রত্যেকটা স্লাইস কিন্তু এক্সিস্টিং যারা প্লেয়ার এরা মিলে কনজিউম করছে বা মার্কেটকে সার্ভ করছে। এখন আপনি যদি নতুন একজন কম্পিটিটর হিসেবে ঢুকেন, কেউ কিন্তু নিজের স্লাইসের একটা পার্ট আপনাকে আগ বাড়ায় দিবে না যে নাও তুমিও এদের কাছে সেল করো। তো সেজন্য আপনার যেটা করতে হবে, আগে নিজেকে আইডেন্টিফাই করতে হবে আপনার কেমন ক্যাপাসিটি, আপনার মার্কেটকে আইডেন্টিফাই করতে হবে যে সেখান থেকে আপনি কতটুকু টানতে পারবেন বা কতটুকু মার্কেট আপনি সার্ভ করতে পারবেন। সেটা আপনি ডিসাইড করার পরে বা সেটা স্টাডি করার পরে তার বেসিস আপনি ডিসাইড করবেন। তো সেক্ষেত্রে আপনার আলটিমেটলি কতটুকু আপনি সেল করতে পারবেন। কারণ যদি আপনি কতটুকু সেল করতে পারবেন এই জিনিসটা না জানেন, সেটার উপর বেস করে কিন্তু আপনার প্রোডাকশনে গরমিল হবে, আপনি বুঝতে পারবেন না কতটুকু প্রোডাকশন করা উচিত। আর প্রোডাকশন কম বা বেশি দুইটাই কিন্তু রিস্কি। যদি আপনার ডিমান্ডের চেয়ে অনেক কম প্রোডাকশন করেন, আপনার অনেক কাস্টমার কিন্তু রিটার্ন চলে যাবে। সো কাস্টমার লুজ করার একটা চান্সেস থাকে। একে তো নতুন কাস্টমার আপনি ধরতে পারবেন না, দ্বিতীয়ত আপনার এক্সিস্টিং কাস্টমাররাও কম্পিটিটরের কাছে সুইচ করতে পারে। আবার প্রোডাকশন বেশি করার ঝামেলা হচ্ছে আপনার ইনভেন্টরি স্টোর করা, হোল্ড করা, এগুলোর কস্ট বেড়ে যাবে। এবং ডিউরিং দ্য এক্সটেন্ডেড ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড আপনার প্রোডাক্ট ড্যামেজ হতে পারে, ক্যাজুয়ালিটি লস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কি কোয়ালিটি কম্প্রোমাইজ হতে পারে। তো সেই জন্য আপনার প্রোডাকশন অ্যাপ্রোপ্রিয়েট এবং যথাযথ অ্যামাউন্টে করতে হবে। আর এক্স্যাক্ট কিভাবে কতটুকু প্রোডাকশন করা উচিত সেটা ডিপেন্ড করে আপনার ডিমান্ড কেমন, দ্যাট ইজ আপনি সেল করতে পারবেন কত, এটার উপরে। দ্যাটস ওয়াই আমাদের যে কোনো বাজেটিং এর স্টার্ট কিন্তু বিজনেস কনটেক্সটে সেলস দিয়ে শুরু হবে। ওকে, তো আপনি এখানে সেলস ডিসাইড করলেন, এটার উপর বেস করে আপনি এখন প্রোডাকশনে যাবেন। ঠিক আছে, এটার উপর বেস করে প্রোডাকশনে যাবেন। এখন আমরা চ্যাপ্টার 2 তে যদি মনে করে দেখেন, নেচারের বেসিসে কস্ট ক্লাসিফিকেশন পড়েছিলাম। সেটাকে নেচার বেসিস আমরা দুইটা ব্রডার ক্লাসে ডিভাইড করেছিলাম। একটা হচ্ছে আপনার, আমরা যেটাকে বলি ম্যানুফ্যাকচারিং কস্ট, আর একটা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। দুইটা ক্লাসে ডিভাইড করে পড়েছিলাম। তো ম্যানুফ্যাকচারিং কস্টের আন্ডারে আমরা পড়েছিলাম ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর নন ম্যানুফ্যাকচারিং কস্টের আন্ডারে পড়েছিলাম যেটা আউটসাইড দ্য ফ্যাক্টরি বা প্রোডাকশন ফ্যাসিলিটি, সেটা হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। তো যেহেতু আমরা দুইটা কস্ট পড়েছিলাম ব্রডার ক্লাসে, এই দুইটার জন্য কিন্তু দেখেন সেলস থেকে আমাদের একটা লাইন যাচ্ছে, একটা হচ্ছে এখানে প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং কস্টের জন্য, একটা এই পাশে দেখেন সেটা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং বা সেলিং অ্যান্ড অ্যাডমিন কস্টের জন্য। এখন এই সেলিং অ্যান্ড অ্যাডমিন কস্টের আমাদের ফার্দার কোনো ক্লাসিফিকেশন আসলে নাই, বাট ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন কস্টের ক্লাসিফিকেশন আমাদের ছিল, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড। দ্যাটস ওয়াই এই প্রোডাকশন কস্ট থেকে দেখেন তিনটা লাইন গিয়েছে ম্যাটেরিয়ালে, লেবারে আর ওভারহেডে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আপনার প্রোডাকশন করতে গেলে, এই তিনটা সোর্সে আসলে আপনার কস্ট হবে। ম্যাটেরিয়ালের জন্য কিছু ক্যাশ যাবে বা পেমেন্ট করতে হবে, লেবারদের জন্য ক্যাশ যাবে বা পেমেন্ট করতে হবে, এবং ওভারহেড রিলেটেড কাজে আমার বিভিন্ন সোর্সে, বিভিন্ন খাতে আর কি ক্যাশ স্পেন্ডিং হবে। এই এন্ডিং ইনভেন্টরিতে একদম শেষে আসতেছি, আগে এই জিনিসগুলো ফলো করেন। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এই ম্যাটেরিয়াল হোক বা লেবার হোক বা ওভারহেড হোক, এই তিনটার জন্যই মূলত আমাদের পেমেন্ট হবে। আর তিনটার জন্যই যেহেতু ক্যাশ যাবে, দ্যাটস ওয়াই এরা এসে দেখেন এবার ক্যাশ বাজেটে এখানে তিনটা জিনিসই মিলে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশন কাজে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেডে ক্যাশ যাবে, দ্যাটস ওয়াই এরা এসে ক্যাশ বাজেটে মিলিত হয়েছে। ইন দ্য সেম ওয়ে আমাদের সেলিং এন্ড অ্যাডমিন যে কস্ট গুলো আছে অলরেডি জানেন আপনারা, রাইট? বিভিন্ন টাইপ, বিভিন্ন এক্সাম্পল আপনারা জানেন। তো সেটাতেও কিন্তু আমাদের ক্যাশ স্পেন্ডিং হবে, এটাও এসে ক্যাশ বাজেটে এই জন্য মিলিত হয়েছে। তার মানে এই ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড আর সেলিং এন্ড অ্যাডমিন সবকিছুতে আমার আসলে পকেট থেকে ক্যাশ যাবে। বাট দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে, যেটা হচ্ছে সেলস। এই সেলস দেখেন এখান থেকে এসে কিন্তু এখানে এসে মিলিত হয়েছে। এটাও ক্যাশ বাজেটের সাথে রিলেটেড, বাট এটা অপোজিটলি রিলেটেড, দ্যাট ইজ এখানে আমাদের ক্যাশ মূলত আসবে। ওকে, তো আলটিমেটলি আমরা বলতে পারি যে আমাদের ক্যাশ বাজেট ইজ অ্যাবাউট হাউ মাচ ক্যাশ উইল কাম অ্যান্ড হাউ মাচ উইল ফ্লো আউটসাইড। ওকে, এটার উপর বেস করে আমরা মূলত বাজেটিং করে থাকি।
আর ফাইনালি দুইটা জিনিস আছে যেটা আমরা এই কারিকুলামে মানে আমাদের কোর্স হিসেবে 202 তে দেখবো না, সেটা হচ্ছে বাজেটেড ইনকাম স্টেটমেন্ট আর বাজেটেড ব্যালেন্স শিট। যদিও এগুলো আমরা জানি চ্যাপ্টার, সরি, এসিএন 201 এ আমরা পড়েছি, বাট এগুলো আর দেখবো না। ঠিক আছে। আর ফাইনালি আমরা যখন প্রোডাকশন বাজেটের পরে এন্ডিং ইনভেন্টরি বাজেট দেখবো, সেটাও ইম্পর্টেন্ট আসলে, কারণ আমরা যখন প্রোডাকশন করব, প্রোডাকশনে আমাদের ফোকাস থাকবে সেলস বা আমাদের যে টার্গেট আছে, ডিমান্ড আছে, সেটা ফুলফিল হচ্ছে কিনা। প্লাস এই যে এখানে ব্যাকআপের কথা বলেছি আমাদের, সেটা হচ্ছে ফিউচারের জন্য কিছু ইনভেন্টরি রেখে দিতে হয়। এটার সিম্পল মিনিং হচ্ছে আপনার যদি মার্কেট 200 ইউনিট চায়, আপনি ইচ্ছা করে ফর এক্সাম্পল 210 ইউনিট প্রডিউস করবেন, যাতে এই 10 ইউনিট আপনার ব্যাকআপ হিসেবে থাকে। হঠাৎ করে কোনো অর্ডার আসলে বা হঠাৎ করে কোনো কাস্টমার বেশি চেয়ে বসলে তাকে যাতে সার্ভ করা যায়। তো এই জিনিসটা আমরা দেখব। এই জিনিসটা শুধু আমাদের এই প্রোডাকশনের সাথে রিলেটেড, আর কোথাও যাবে না আসলে। ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা এই ওভারঅল বাজেটের পিকচারটা বুঝতে পেরেছি হোপফুলি। স্টিল কারো কোনো ইস্যু থাকলে এই ডায়াগ্রাম বোঝা নিয়ে, কোনো কানেকশন বোঝা নিয়ে আমাকে কোয়েশ্চেন করেন, তারপর আমি ডিরেক্ট আপনাদের ম্যাথে চলে যাব আর কি। ওকে। সো আমরা যেটা করব, সবগুলো ম্যাথ প্র্যাকটিস করে ফেলার পর আবার এই ডায়াগ্রামে আসবো, এসে মিলায় দেখব যে আমাদের বাজেট জিনিসটা, মানে মাস্টার বাজেট যেটা আমরা বলেছি, মাস্টার বাজেটে অনেক টাইপের বাজেট থাকে। এই অনেক টাইপের বাজেট মিলে একটা কমন বা একটা সিঙ্গেল বাজেট হিসেবে, মাস্টার বাজেট হিসেবে লজিকলি ট্রিট করা যায় কিনা সেটাতে আমরা ব্যাক করব। ওকে। তো যেমনটা বললাম আর কি, আমরা বাজেট শুরু করব সেলস বাজেট দিয়ে। আর সেলস বাজেট মিন্স এই সেলস থেকে মূলত আমার ক্যাশ কত আসতেছে, ফোকাসটা এদিকেই থাকবে, কারণ সেলসে আমার নর্মালি ক্যাশ আসে। আর বাকি সব বাজেটে আমরা দেখব ক্যাশ যাচ্ছে আর কি। ওকে, তাহলে চলেন আমরা সেলস বাজেট দিয়ে শুরু করি। ম্যাথে চলে যাচ্ছি। আপনাদের টেক্সট বই যেটা রেফার করা আছে তার এক্সারসাইজ 8-1 হচ্ছে আমাদের এই সেলস বাজেট আছে আর কি। সো এটা আমি পড়ছি। দেখেন বলা হচ্ছে, সিলভার কোম্পানি মেক্স a product that is very popular as a Mother's Day gift. Therefore, peak sales occur in May of each year. তো মে মাসে সবচেয়ে বেশি সেলস হয়, as shown in the company's sales budget for the second quarter. ওকে, এখানে বলা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার। আমি আপনাদের কোয়ার্টারের কনসেপ্টটা একটু ক্ল্যারিফাই করে রাখি। সেটা হচ্ছে, দেখেন, কোয়ার্টার মানে হচ্ছে quarter means it's a combination of 3 months. যেমন আমরা বলে থাকি যে একটা ইয়ার, ইয়ার হচ্ছে combination of 12 months, right? 12 months. So quarter হচ্ছে combination of 3 months. তাহলে এখানে আমাদের ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার জিনিসটা কি? সো ইট মিনস আমাদের ফার্স্ট কোয়ার্টার বা শর্টকাটে Q1 লেখা হয়। তো ফার্স্ট কোয়ার্টার মিনস আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ, এই তিনটা মান্থকে ফার্স্ট কোয়ার্টার বলা হয়। Q2 বলা হয় আপনার পরবর্তী তিনটা মাস, দ্যাট ইজ এপ্রিল, মে অ্যান্ড জুন। Q3 বলা হয় নেক্সট থ্রি কোয়ার্টারকে, দ্যাট ইজ জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। অ্যান্ড Q4 বলা হয় লাস্ট 3 মান্থসকে, দ্যাট ইজ অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। ওকে, সো এইভাবে করে আমরা চারটা কোয়ার্টারে ক্লাসিফাই করে থাকি মান্থগুলোকে। ওকে, সো দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রতি কোয়ার্টার যদি 3 মাস করে হয়, তাহলে এক বছরে চারটা কোয়ার্টার হচ্ছে, রাইট? এটা আমরা বুঝতে পেরেছি। সো এখানে সেকেন্ড কোয়ার্টারের কথা যেহেতু বলা হচ্ছে, ইট মিনস এখানে দেখেন এপ্রিল, মে, জুন, এই 3 মাসের ইনফরমেশন দেওয়া। এই যে দেখেন এপ্রিল আছে, মে আছে অ্যান্ড জুন আছে। অ্যান্ড এটা হচ্ছে টোটাল, টোটাল মিনস পুরো কোয়ার্টারের সাম আর কি, মানে পুরো টোটাল কোয়ার্টারে যেটা হচ্ছে এপ্রিল, মে আর জুন, তিনটা মান্থস মিলে আর কি। তো এই তিনটা মান্থসে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া? অনলি একটা সিঙ্গেল রো দেওয়া, যেখানে বলা হচ্ছে বাজেটেড সেলস ব্র্যাকেটে অল অন অ্যাকাউন্ট, সবগুলোই ধারে। তো আপনি অ্যাকচুয়ালি একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু বাজেটেড সেলস। আপনি তার মানে আগে থেকে প্ল্যান করছেন, অ্যাটলিস্ট জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে বসে প্ল্যান করছেন যে ফিউচারে, দ্যাট ইজ এপ্রিলে, মেতে, জুনে, এই 3 মান্থস আপনার এরকম আর কি প্রবেবল অ্যামাউন্ট অফ সেলস হতে পারে। আর সবগুলো সেলস আমরা ধরে নিচ্ছি, বা এখানে বলা আছে অল অন অ্যাকাউন্ট, ইনিশিয়ালি সবগুলো ধারে সেল হবে, এটুক বলা।
আফটার দ্যাট বলা হচ্ছে ফ্রম পাস্ট এক্সপিরিয়েন্স দ্য কোম্পানি হ্যাজ লার্ন দ্যাট 20% অফ আ মান্থস সেলস আর কালেক্টেড ইন দ্য মান্থ অফ সেল। সো 20% যে সেল, মানে আমাদের যে টোটাল সেল হচ্ছে কোনো একটা মান্থে, তার 20% টাকা আপনি ওই মান্থেই পেয়ে যাবেন। আর 70% টাকা আপনি পাবেন মান্থ ফলোয়িং সেল, দ্যাট ইজ পরবর্তী মান্থে। ফলোয়িং মিনস পরবর্তী বা নেক্সট। সো 70% টাকা পাবেন আপনি নেক্সট মান্থে, আর রিমেইনিং 10% টাকা আপনি পাবেন সেকেন্ড মান্থ ফলোয়িং সেল, দ্যাট ইজ তার পরের পরের মাসে। সো এপ্রিলের এক্সাম্পল যদি বলি, এপ্রিল থেকে আপনি যে ধারে 3 লাখ টাকার সেল করেছেন, এর 20% টাকা আপনি ক্যাশে এপ্রিল মাসেই পেয়ে যাবেন। 70% টাকা আপনি পাবেন মান্থ ফলোয়িং সেল, দ্যাট ইজ মে মাসে, অ্যান্ড 10% টাকা পাবেন সেকেন্ড মান্থ ফলোয়িং সেল, দ্যাট ইজ জুন মাসে। একইভাবে মে মাসের সেলসের যদি কথা বলি, 20% আপনি মে মাসে পাবেন, 70% জুনে পাবেন, 10% জুলাইতে পাবেন। আবার জুনের সেলসের কথা যদি বলি, 20% জুনে পাবেন, 70% জুলাইতে পাবেন, অ্যান্ড 10% অগাস্টে পাবেন। ওকে, এইভাবে করে আমরা এই জিনিসগুলোকে সাজাবো একটু পরে। তারপর বলছে যে ব্যাড ডেটস আর নেগলিজিবল অ্যান্ড ক্যান বি ইগনোরড। এটা এই জন্য বলা হচ্ছে কারণ আমাদের ম্যাথকে সিম্পল রাখার জন্য শুরুতে, যে আমরা পুরো 20%, 70% আর 10% মিলে ধারে যে সেল করছি তার 100% টাকাই কালেক্ট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের কোনো ব্যাড ডেট নাই। ব্যাড ডেট মিনস আপনার রিসিভেবলের যে পোর্শনটা আপনি কখনো পাবেন না সেটা। ওকে, তো সেটা আসলে হচ্ছে না, পুরো টাকাই কালেক্ট হচ্ছে। সো ব্যাড ডেট এই ম্যাথে আমাদের নাই। তারপর বলা হচ্ছে যে আমাদের ফেব্রুয়ারির সেলস দেওয়া আছে $230,000, আর মার্চের সেলস দেওয়া আছে $260,000। তাহলে আমরা ম্যাথ করছি বেসিকলি, দেখেন এপ্রিল, মে অ্যান্ড জুন 3 মান্থসের ম্যাথ করছি। তাহলে এই ম্যাথে আমাদের ফেব্রুয়ারি এবং মার্চের ইনফরমেশন কেন দেওয়া আছে? কেউ একটু ভেবে বলার ট্রাই করেন কেন দেওয়া আছে। এনিবডি আছেন কেউ? জি স্যার। হুম, তাহলে আমাদের এপ্রিল, মে এবং জুনের ম্যাথে আমাদের ফেব্রুয়ারি আর মার্চের সেলসের ডেটা কেন দেওয়া আছে? বলতে পারছেন না, ঠিক আছে, চলেন আমরা দেখি। এইটুকু হচ্ছে আমাদের ম্যাথ আর কি। রিকোয়ারমেন্ট দেখার আগে আমরা কিছু জিনিস সিম্পলিফাই করব, এই ইনফরমেশন গুলোকে কোনো একটা টেবিলে সাজানো যায় কিনা ওইভাবে আমরা চিন্তা করব। তো দেখেন আমাদের ম্যাথ আমরা করছি সেকেন্ড কোয়ার্টারের, যেখানে 3টা মান্থস আছে, একটা হচ্ছে এপ্রিল, একটা হচ্ছে মে, এন্ড একটা হচ্ছে জুন। 3 মান্থস আছে, রাইট? তো এখন দেখেন আমরা 3 মান্থসের ম্যাথ করব। 3টা মান্থে কিন্তু এখানে কালেকশন প্যাটার্ন দেওয়া আছে। কালেকশন প্যাটার্ন দেওয়া আছে, এটাকে আর না লিখি, এটা আমরা জাস্ট মনে মনে রাখবো। খেয়াল রাখবেন যে কোনো টাকা আমাদের 3টা লটে কালেক্ট হবে। প্রথমে আমরা পাবো 20% ওই মাসে, 70% পাবো পরের মাসে, এবং 10% পাবো তারও পরের মাসে, মানে 2 মাস পরে বলতে পারেন। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এইভাবে আমরা একটু সাজাই। তার মানেটা হচ্ছে দেখেন আপনি যখন এপ্রিলে সেল করছেন, এই যে এপ্রিলে এখানে দেখেন 3 লাখ টাকার যে ধারে সেল করছেন, ধারে কিভাবে এখানে বলা আছে অল অন অ্যাকাউন্ট, এন্টায়ার অ্যামাউন্ট আপনি ধারে সেল করছেন। তো এপ্রিলের যে ধারে সেল করছেন তার 20% টাকা আপনি এপ্রিলেই পাবেন, তার 70% টাকা আপনি পাবেন মে মাসে গিয়ে, এবং তার 10% টাকা আপনি পাবেন জুন মাসে। ওকে, তারপর আপনি দেখেন মে মাসে যে সেল করছেন ধারে, এখন মে মাসের টাকা তো আপনি মে মাসের আগে পাওয়া পসিবলই না। ওকে, মে মাসের টাকা মে মাসে ফার্স্ট টাইম পাবেন, তারপর জুনে পাবেন, তারপর জুলাইতে পাবেন। দ্যাটস ওয়াই মে মাসের টাকা এপ্রিল আসলে অ্যাভেইলেবল বা এপ্রিলে অ্যাপ্লিকেবল না। দেন মে মাসের টাকা মে মাসে পাবেন 20%, কারণ কোয়েশ্চেন এটাই বলা হচ্ছে যে যে মাসের সেল ওই মাসে 20% পাওয়া যায়। আর মে মাসের টাকা আপনি জুনে পাবেন হচ্ছে 70%, দ্যাট ইজ পরবর্তী মান্থে। আর বাকি 10% আপনি পাবেন জুলাইতে। বাট আমরা এখানে আর জুলাই আনবো না, কেন? বিকজ জুলাই হচ্ছে আমাদের থার্ড কোয়ার্টার পার্ট, নট দ্য সেকেন্ড কোয়ার্টার। সেকেন্ড কোয়ার্টার আমাদের এই জুন পর্যন্ত আছে। সো জুলাইয়ের কাজ আমরা জুলাইতে গিয়ে করব, যখন আমরা থার্ড কোয়ার্টার ম্যাথ করব। তারপর আসি জুনের ক্ষেত্রে।
এখন দেখেন জুন মাসে যে 2 লাখ সেল হচ্ছে, এটা 20% কিন্তু আপনি জুনে পাবেন, 70 পাবেন জুলাইতে এন্ড 10% পাবেন অগাস্টে। তো সেক্ষেত্রে আমাদের জুনের টাকা কিন্তু এপ্রিলে আর আসবে না পকেটে। মে মাসেও জুনের কোনো টাকা আপনি পাবেন না। একবারে গিয়ে জুনের টাকা কবে পাবেন আপনি? জুনে পাবেন 20% শুধু। তারপরে জুলাইতে পাবেন 70, অগাস্টে পাবেন 10%। তো জুলাই আর অগাস্ট আমাদের এই কোয়ার্টারের পার্ট না বা এই ম্যাথের পার্ট না, আমরা এখন সেগুলোকে আর দেখবো না। ঠিক আছে, এইটুকু আমরা সাজিয়েছি, বাট এতটুকুতে আমাদের কাজ শেষ না, আরো কিছু কাজ বাকি আছে। সেই কাজ বাকি হচ্ছে বলতে এই ফেব্রুয়ারি আর মার্চের যে ডেটা আছে এগুলোর কিছু ইমপ্লিকেশন আছে। তো এতক্ষণ কিছু হিন্ট আরো আপনারা পেয়েছেন, বলতে পারবেন আমাদের কাজটা কি বাকি এই ফেব্রুয়ারি আর মার্চ নিয়ে? এখনো কেউ গেস করতে পারছেন না? ফেব্রুয়ারি আর মার্চের ইনফরমেশন আমাদের কেন দেওয়া, একটু চিন্তা করে দেখেন। ঠিক আছে, চিন্তা করা লাগবে না, আপনাদের জাস্ট ম্যাথ করে যাই, শুনেন আর মুখস্থ করে লিখে আসবেন এক্সামে। দেখেন, ফেব্রুয়ারি আমাদের যে প্যাটার্ন গুলো দেওয়া আছে, 20% আমরা পাবো হচ্ছে সেম ওই মান্থে, 70% পাবো আমরা ফলোয়িং মান্থে আর কি, আর বাকি 10% পাবো আমরা সেকেন্ড ফলোয়িং মান্থে। সো এইটা কিন্তু আমাদের জেনারেল ইনফরমেশন। জেনারেল মিনস আমাদের মান্থের জায়গায় যদি মান্থ বসাই তখন স্পেসিফাই হবে। এখন ওইটা খুবই নন স্পেসিফিক ওয়েতে প্রেজেন্ট করা আছে। তো সেক্ষেত্রে আমরা যখন এপ্রিল বসালাম আমাদের ক্ল্যারিফাই হয়ে গেল যে 20% পাবো এপ্রিলে, 70% পাবো আমরা মেতে, আর 10% পাবো আমরা জুনে গিয়ে। একইভাবে যখন মে বসালাম মের ব্যাপারেও ক্ল্যারিটি চলে আসছে যে আমরা 20% পাবো মেতে, 70% পাবো জুনে, আর 10% পাবো জুলাইতে। তো এখন এটার জায়গায় ফেব্রুয়ারি বসায় দেখেন তো কি হচ্ছে। 20% আপনি পেয়েছেন ফেব্রুয়ারিতে, 70% পেয়ে গেছেন মার্চে, বাট বাকি 10% কিন্তু পাবেন আপনি এপ্রিলে। তো বাকি 10% যে এপ্রিলে পাবেন, এই এপ্রিল কিন্তু আমাদের এই ম্যাথের পার্ট। তার মানে আমাদের ফেব্রুয়ারির 10% টাকা আসলে এই কোয়ার্টারে এসে কালেক্ট হবে। দ্যাটস ওয়াই ফেব্রুয়ারির ইনফরমেশন এখানে 2,30,000 দেওয়া আছে। ওকে, তো এটার মানেটা হচ্ছে আমাদের এখানে ফেব্রুয়ারির 10% টাকা আমরা এসে এপ্রিলে পাবো। কারণ 20% ফেব্রুয়ারির টাকা আমরা ফেব্রুয়ারিতেই পেয়ে গেছি, 70% ফেব্রুয়ারির টাকা মার্চেই পেয়ে গেছি, আর ফেব্রুয়ারির বাকি 10% আমরা পাবো হচ্ছে এই এপ্রিলে এসে। তো এপ্রিলে 10% পে করার পর কিন্তু ফেব্রুয়ারির কাজ শেষ। মেতে ফেব্রুয়ারি থেকে আর কোনো টাকা পাবো না, জুনেও ফেব্রুয়ারি থেকে আর কোনো টাকা পাবো না। একইভাবে যদি মার্চের কথা বলি, মার্চের ক্ষেত্রেও 20% টাকা মার্চে পেয়ে গেছেন, বাট 70% টাকা কিন্তু এপ্রিলে এসে কালেক্ট হবে, আর বাকি 10% মে মাসে কালেক্ট হবে যদি সিরিয়ালি চিন্তা করি। আর মে মাসে কালেক্ট হওয়ার পর মার্চের টাকার ঝামেলা শেষ, জুনে আপনি কোনো টাকা পাবেন না। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে আমাদের এখানে দেখেন জানুয়ারি ইনফরমেশন কেন দেওয়া নাই। সো জানুয়ারির ইনফরমেশন এই জন্য দেওয়া নেই কারণ 20% আপনি জানুয়ারিতে পেয়ে গেছেন, 70% ফেব্রুয়ারিতে পেয়েছেন, এবং রিমেইনিং 10% আপনি মার্চে পেয়ে গেছেন। সো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটা মান্থই আমাদের ফার্স্ট কোয়ার্টারের পার্ট ছিল, এটার সেকেন্ড কোয়ার্টারের কোনো অ্যাপ্লিকেশন নাই আসলে। তো একইভাবে দেখেন আমরা যখন থার্ড কোয়ার্টার ম্যাথ যখন করব তখন কিন্তু আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে হচ্ছে আপনার ওই থার্ড কোয়ার্টারে যে জুলাই অগস্ট সেপ্টেম্বর আসে এই 3 মাসের পাশাপাশি ইনফরমেশন আরো দেওয়া থাকবে আপনার মে এবং জুনের। কারণ দেখেন মেতে আপনি 20% পেয়েছেন, 70% পেয়েছেন, বাট বাকি 10% জুলাইতে পাবেন। জুনে আপনি শুধু 20% পেয়েছেন, বাকি 70 আর 10% আপনি জুলাই অগস্টে পাবেন। সো দ্যাটস ওয়াই থার্ড কোয়ার্টার যখন করব মে আর জুনের ইনফরমেশন দেওয়া থাকবে, বাট এপ্রিলের ইনফরমেশন দেওয়া থাকবে না, কারণ এপ্রিলের পুরো, এটা যেহেতু কোয়ার্টারের ফার্স্ট মান্থ, এপ্রিলের পুরো তিনটা লটই আমাদের বা তিনটা ইনস্টলমেন্টই আমরা এই কোয়ার্টারে পেয়ে গেছি। ইন দ্য সিমিলার ওয়ে আমরা জানুয়ারির কিন্তু তিনটা
ইনস্টলমেন্টই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ লাস্ট কোয়ার্টারে পেয়ে গেছি। সো জানুয়ারি নিয়ে আমাদের কোনো কাজ নাই, বাট ফেব্রুয়ারি আর মার্চের কাজ আছে, কারণ এদের কিছু অংশ এই কোয়ার্টারে আমাদের পাওয়া বাকি। এই যে 10%, 10%, 70% এগুলো বুঝা গেল। তো দ্যাটস ওয়াই আমাদের ইনফরমেশন গুলো দেওয়া ছিল। এখন এটা দেখে আমরা জিনিসটাকে সিম্পলিফাই করলাম। আপনারা যখন ডিরেক্ট এই টাইপের ম্যাথ পাবেন এবং করবেন, এই জিনিসটা রাফ করে বা এই জিনিসটা আপনি আপনার হেল্প হলে আর কি সাইডে এটাকে লিখে রাখতে পারেন। বাট ইন জেনারেল যেটা স্টুডেন্টরা করে ম্যাথ প্র্যাকটিস করতে করতে, যে এই জিনিসটাকে মাথায় রাখে যে ফার্স্ট মান্থে আমরা 20% পাবো, সেকেন্ড মান্থে 70 পাবো, থার্ড মান্থে 10 পাবো, অ্যান্ড এটার বেসিসে আর কি ডিরেক্ট অ্যামাউন্ট গুলো ক্যালকুলেট করে বসায় ফেলে। নর্মাল নিয়ম হচ্ছে এটা আর কি। ওকে, সো এইটুকু আমাদের ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনের বেসিসে এবার চলেন আমরা রিকোয়ারমেন্ট দেখি কি কি করতে হবে। সো রিকোয়ারমেন্টে এদিকে বলা হচ্ছে ফার্স্টে প্রিপেয়ার আ স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনস। দেখেন এক্সপেক্টেড শব্দ ইউজ করা হচ্ছে এই জন্য বিকজ আমরা বাজেট করছি, এবং বাজেট অনুযায়ী সবকিছু যদি হয় তাহলে এটা হবে, বাট বাজেটের চাইতে ভিন্ন কিছু যদি হয়, এদিক সেদিক হয়, তাহলে এটা নাও হতে পারে। দ্যাটস ওয়াই এক্সপেক্টেড বলছি। সো এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বলা হচ্ছে, এখানে শব্দটা খেয়াল করেন, কালেকশন। আর কালেকশন শুধু আমাদের ওই ক্যাপিটাল দেওয়া, ইকুইটি দেওয়া বা লোন নেওয়া এইসব বাদ দিলে বিজনেস শুধু একটা সোর্স আছে, সেটা হচ্ছে আপনার ডে টু ডে যে আপনি অ্যাক্টিভিটি করে থাকেন, অপারেশন করে থাকেন। দ্যাট ইজ আপনি যদি ম্যানুফ্যাকচারার বা মার্চেন্ডাইজার হন, আপনার সেলস রেভিনিউ থেকে আসবে। আপনি সার্ভিস প্রোভাইডার হলে আপনার সার্ভিস রেভিনিউ থেকে আসবে। আপনি কোনো কোচিং সেন্টার হলে আপনার টিউশন রেভিনিউ থেকে আসবে, বা কনসালটেশন রেভিনিউ থেকে আসবে, রাইট? যার যেখান থেকে টাকা আসে আর কি। তো আমাদের এই কাজটা করতে হবে যে সেলস থেকে আপনার এক্সপেক্টেড ক্যাশ কালেকশন কিভাবে হবে প্রত্যেকটা মান্থের জন্য, এবং আমাদের পুরো কোয়ার্টারের জন্য আর কি ক্যালকুলেশন করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল, এটার একটা স্কেডিউল করতে হবে। দ্যাট ইজ আপনি টাকা পাচ্ছেন না, তো সেটা করতে হবে আর কি। ঠিক আছে, সো এটা আমরা চলেন এদিকে দেখি কিভাবে করব আমরা। তো প্রথমে যেহেতু আমাদের ক্যাশ কালেকশন বের করতে হবে, তার জন্য আমরা বের করব প্রথমে কতটুকু সেল হচ্ছে সেটা। কারণ সেলের অ্যামাউন্ট কত সেটা না জানলে আপনি ওখান থেকে কত ক্যাশ পাবেন সেটাও জানতে পারবেন না। তো প্রথমে দেখেন সেলের অ্যামাউন্ট যেহেতু আমরা বের করব, এখানে দুইটা সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে আপনার টোটাল যে ধারে সেলস সেটা ডিরেক্ট দেওয়া থাকতে পারে। আরেকটা হচ্ছে অনেক সময় কোয়েশ্চেনে বলে দেয় যে আপনার এত ইউনিট আপনি সেল করছেন, প্রত্যেক ইউনিটের সেলিং প্রাইস এত, দুইটাকে মাল্টিপ্লাই করলে আর কি আপনি পেয়ে যাবেন টোটাল সেলস। তো আমরা উপরে যদি কোয়েশ্চেনে তাকাই, এখানে আমাদের সেলস এর কিন্তু ডিরেক্ট অ্যামাউন্ট দেওয়া আছে 3 লাখ, 5 লাখ এবং 2 লাখ। তো এটাকে আমরা ডিরেক্ট এখানে বসায় ফেলতে পারি। ওকে, এই টোটাল সেলস বরাবর বসায় ফেলতে পারি। দ্যাট ইজ 3, 5 and 2। সো এখানে আমরা 3 লাখ বসাবো, এখানে হবে 5 লাখ, অ্যান্ড এখানে হবে 2 লাখ। আর টোটালটা মিলে আমরা যেটা দেখলাম 1 মিলিয়ন হবে, এরকম হবে আর কি। সো এখানে আমাদের ডিরেক্ট টোটাল অ্যামাউন্টটা দেওয়া আছে, সো উপরে এগুলো আর লাগবে না। সাপোজ আপনার কোয়েশ্চেনে যদি এমন থাকতো যে আমাদের সেলসের এপ্রিলে ইউনিট হচ্ছে 3000, মেতে ইউনিট হচ্ছে 5000, অ্যান্ড জুনে ইউনিট হচ্ছে 2000, টোটাল ইউনিটস হচ্ছে আপনার 10,000। আর বলে দিত যে পার ইউনিটের সেলিং প্রাইস হচ্ছে আপনার এখানে 100, এখানে 100ই থাকবে, সবগুলোই 100 থাকবে, সেলিং প্রাইস আনচেঞ্জ। তো তখন আপনি যেটা করতেন, ইউনিটকে পার ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল পেয়ে যেতেন আর কি, একই জিনিস আসতো আর কি। ওকে, একই কথা হতো। সো যেভাবে ইনফরমেশন দেওয়া থাকবে সেভাবে আমরা ইউজ করব। আমরা তাহলে প্রথমে ধারে যে টোটাল সেলস প্রত্যেক মান্থ ওয়াইজ সেটা আমরা বের করে ফেলবো, এন্ড এটা ইনফ্যাক্ট বের করার কিছু নাই, আমাদের কোয়েশ্চেনে ডিরেক্ট উপরেই দেওয়া আছে, সেটাকে আমরা এখানে ইউজ করব। তারপরের স্টেপ কি আমাদের, তারপরে আমাদের কোন মান্থে কোন সেলস থেকে কত টাকা আসতেছে এটা ডিসাইড করা। তো এটা যেমনটা আমরা বললাম যে এখানে যেহেতু আমরা ফার্স্ট ম্যাথ করতেছি, এখানে আমরা এই স্কেডিউলটা রেডি করে নিয়েছি সো দ্যাট কনফিউশন না হয়, বাট এটা আপনি প্র্যাকটিস করতে করতে আপনার ব্রেইনেই সেট হয়ে যাবে যে কিভাবে অ্যাপ্লাই করবেন। সো দেখেন ফেব্রুয়ারির সেলস থেকে কিন্তু 10% টাকা কালেক্ট হবে এপ্রিল মান্থে এসে। তো আপনি এখন দেখবেন যে আপনার ফেব্রুয়ারির সেলস কত,
ইফ ইউ ট্রাই টু লুক আপ, এই যে ফেব্রুয়ারি সেলস দেওয়া আছে 2,30,000 অ্যান্ড এটার এপ্রিল মান্থে আপনি কত পাবেন? 10% পাবেন। সো আপনি সিম্পলি এটার 10% 2,30,000, 10% 23,000 এখানে বসায় দিবেন। সো ফেব্রুয়ারি সেলস থেকে $23,000 আপনি পাচ্ছেন এপ্রিল মান্থে এসে। তারপর মার্চে দেখেন, মার্চের সেলস দেওয়া আছে আপনার 260। এখন মার্চের কালেকশন প্যাটার্নটা যদি দেখি, মার্চের 20% কিন্তু মার্চ মাসেই হয়ে গেছে, সেটা আর আমাদের এই কোয়ার্টারের কনসার্ন না। মার্চের 70% আপনি পাবেন হচ্ছে আমাদের এই কোয়ার্টারের এপ্রিল মান্থে এসে। সো মার্চের সেলস হচ্ছে আমাদের 2,60,000, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি 0.7 দিয়ে, আমরা পেয়ে যাব 182। ইট মিনস মার্চের সেলস থেকে আপনি 182 পাবেন হচ্ছে এপ্রিল মাসে এসে। অ্যান্ড মার্চের আরো যেটা আমরা দেখতে পাচ্ছি 10% আপনি মেতে পাবেন। সো 2,60,000 10% হয়ে যাবে 26,000। ওকে, আমরা তাহলে মার্চের সেলস থেকে কত টাকা এই কোয়ার্টারে কিভাবে কালেক্ট হবে সেটা পেয়ে গেলাম। তারপরে এপ্রিলের সেলসে আসি। দেখেন এপ্রিলের আমাদের প্যাটার্নটা কিভাবে দেওয়া, 20-70-10। এপ্রিল মে জুন ধরে 20-70-10 অ্যাপ্লাই করবেন। সো এটা 3 লাখের 20% হয়ে যাবে 60,000, 60,000। দেন 70% হবে হচ্ছে 2,10,000, আর বাকি 10% হবে 30,000। সো এবার দেখেন এপ্রিলের এই তিনটা অ্যামাউন্টকে যদি আপনি সাম করেন, আপনি এই 3 লাখই পাবেন, কারণ এপ্রিলের সবটুকু টাকা এই কোয়ার্টারে 100% কালেক্ট হয়ে যাচ্ছে। তারপর আসি মে থেকে আপনি কিভাবে পাবেন। মের টাকা তো এপ্রিলে কখনোই পাবেন না, কারণ সেল করছেন মেতে। ওকে, ফার্স্ট আপনি সেল করছেনই মেতে। সো মের টাকা মেতে আপনি পাবেন 20%। মেতে আছে 5 লাখ, এটা 20% হয়ে যাবে 1 লাখ। অ্যান্ড এটার 70% পাবেন আপনি জুনে এসে, যেমনটা এখানে আপনারা ডিসাইড বা ক্যালকুলেট করেছি, বা এটা আমাদের ব্রেইনে আছে আর কি। সো উইচ উইল বি 350,000, 350। তারপরে জুন, জুনের সেলস থেকে আপনি এপ্রিলে বা মেতে কোনো টাকা পাবেন না, জুন মাসে 20% পাবেন। সো 2 লাখের 20% হয়ে যাবে আপনার 40,000। এখানে আমরা 40,000 ইউজ করব। এটুক গেল। আর বাকি এই সেলগুলোতে আমাদের কোনো ভ্যালু আসলে বসবে না। এটা আমরা করে ফেলার পর আমাদের কাজ কি, এই যে টোটাল কালেকশন রো ওয়াইজ আবার টোটাল কলাম ওয়াইজ জাস্ট সাম করে ফেলবেন। তাহলে আমরা ধরেন রো ওয়াইজ গ্র্যাজুয়ালি করি। এখানে এপ্রিলে এই তিনটা ফিগার আছে, সাম করলে কত হয় একটু দেখি। এপ্রিলে আছে আমাদের 23, 182 অ্যান্ড 60। 265 আসে। সো এখানে আমরা 265,000 লিখবো। তারপর মে মাসে এই তিনটাকে সাম করলে আমরা পাবো হচ্ছে 26 প্লাস 210 প্লাস 100, 336 পাবো। সো এখানে আমরা 336 লিখবো। আর জুন মাসে আমরা এগুলোকে সাম করলে পাবো হচ্ছে 30 প্লাস 350 প্লাস 40, 420 পাবো। সো এখানে আমরা 420 লিখে ফেলবো। অ্যান্ড এবার আমরা এই কলামে আর কি টোটাল সাম করব। সো 23 জাস্ট আছে এই রো বরাবর, এখানে 23 হবে। এখানে 182 আর 26 আছে, এই দুটাকে আমরা সাম করলে 188 প্লাস 20, 208, 208 হবে। দেন এখানে তো আমরা জানি এপ্রিলে এই তিনটাকে সাম করলে 300,000 হবে। সো লেটস রাইট দ্যাট। এখানে আমাদের 100 আর 350 মিলে 450 হবে। এখানে জাস্ট 40 আছে, 40 থাকবে। এটা আমরা করলাম। এখন আমাদের যে এই মেইন টোটালটা, এখানে আপনি কি করবেন, এই সবগুলোকে সাম করেও লিখতে পারেন বা এই তিনটাকে সাম করেও লিখতে পারেন। যেভাবে লিখেন আপনার অ্যান্সার সেমই আসবে, কারণ এই অ্যামাউন্ট গুলাই কিন্তু আমাদের রোতে আর কলামে ডিস্ট্রিবিউট হচ্ছে। সো বেটার আইডিয়া হচ্ছে আমাদের যেখানে কম
ফ্রিকোয়েন্সি আছে, এখানে দেখেন জাস্ট 3 বার আছে অ্যামাউন্ট গুলো। তো এগুলোকে আমরা সাম করব, রাদার দেন এখানে 5টা অ্যামাউন্ট সাম করব, যাতে আমার টাইম সেভ হয়। সো 265 প্লাস 336 প্লাস 420 ইকুয়ালস 1021। সো এখানে আমরা লিখব 1021। এটা হচ্ছে আমাদের স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। তো এখানে আমাদের রো ওয়াইজ আর কলাম ওয়াইজ আমরা যে টেবিল বা ম্যাট্রিক্স পাচ্ছি, এখানে প্রত্যেকটা সেল কিন্তু আপনাকে এক এক রকম ইনফরমেশন দিবে। যদি আপনি এই 2,10,000 ফিগারের দিকে তাকান এবং জিজ্ঞেস করেন হোয়াট ইজ দিস অ্যামাউন্ট, আপনি অ্যান্সার করতে পারবেন এটা রো আর কলাম দেখে। ওকে, তাহলে আপনি বলবেন যে এপ্রিলের সেলস থেকে মে মাসে কালেকশন হচ্ছে 2,10,000। আপনি যদি এই 30,000-এর দিকে তাকান তাহলে বলবেন এপ্রিলের সেলস থেকে জুন মাসে কালেকশন হচ্ছে 30,000। আপনি যদি 1,82,000-এর দিকে তাকান, ইউড সে যে মার্চের সেলস থেকে এপ্রিল মান্থে এসে কালেকশন হচ্ছে 182,000। ওকে, আবার এই 265-এর দিকে যদি তাকান, আপনি বলবেন এই ভ্যারিয়াস মান্থসের সেলস থেকে এপ্রিলে টোটাল কালেকশন হচ্ছে 265। দ্যাট ইজ জাস্ট এপ্রিল মান্থে আপনার 265 পকেটে ঢুকছে। আবার আপনি যদি এখানে তাকান 450-র দিকে, তাহলে আপনি বলবেন যে এই কোয়ার্টারে, এটা যেহেতু টোটাল, ইট মিনস এই কোয়ার্টারে মে মাসের সেলস থেকে আপনার আসতেছে 450। আর ফাইনালি আপনি এখানে 1021 কে যদি ইন্টারপ্রেট করেন, আপনি অ্যান্সার পাবেন যে ভ্যারিয়াস মান্থস থেকে পুরো কোয়ার্টারে আপনার ক্যাশ কালেকশন হচ্ছে বা আসতেছে 1,21,000। রাইট, সো দ্যাটস হাউ উই ক্যান গেট আওয়ার ইনফরমেশন অফ ইন্টারেস্ট, যেটা আমাদের কাজে লাগবে, যেভাবে ডিসিশন মেকিং এ হেল্প হবে, সেটা আমরা এরকম একটা টেবিল থেকে পেতে পারি। সো এটা হচ্ছে স্কেডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। আপনি ক্যাশ কিভাবে কোন প্যাটার্নে কালেক্ট করবেন, প্রত্যেকটা মান্থে আপনি বের করেছেন আর টোটাল বের করেছেন আর কি। ওকে, এটা আমাদের রিকোয়ারমেন্ট 1 ছিল, এটা আমরা করে ফেলেছি। রিকোয়ারমেন্ট 2 তে বলছে যে জুন 30-তে, জুন 30 মানে বুঝছেন, এই যে আমাদের দেখেন জুন হচ্ছে কিন্তু এই কোয়ার্টারের শেষ মাস, এবং জুন 30 হচ্ছে পুরো কোয়ার্টারের শেষ ডেট কিন্তু। তো এই ডেটে এসে আমাদের যে অ্যাকাউন্টস রিসিভেবল আছে সেটা ক্যালকুলেট করতে হবে। রিসিভেবল মানে বুঝছেন, যেটা এখনো রিসিভ করেননি বা এখনো কালেক্ট করেননি, ফিউচারে যেটা কালেক্ট করবেন। ওকে, সো এটা আমরা কিভাবে করব, এখন এখান থেকে আমরা অ্যান্সার জানি। এই টেবিলে আপনাকে অ্যান্সারটা বলে দিচ্ছে, দেখেন ফেব্রুয়ারি কালেকশন এপ্রিলে এসেই শেষ, মার্চের কালেকশন কিন্তু মেতে এসে শেষ, তারপরে আর কোনো কালেকশন হবে না। এপ্রিলের কালেকশন কিন্তু জুনে পুরোপুরি হয়ে গেছে, জুনেই শেষ। বাট মে মাসের কালেকশন যদি দেখি, 20 আর 70% আপনি এই কোয়ার্টারে পেয়েছেন, বাট বাকি 10% এই কোয়ার্টারে, মিনস জুনের শেষ পর্যন্ত আর পাবেন না, বাকি 10% আপনি জুলাইতে পাবেন। একইভাবে জুনের যে অ্যামাউন্ট, সেখান থেকে জাস্ট 20% পেয়েছেন, বাকি 80% কিন্তু ফিউচারে পাবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের সিম্পল ম্যাথ। আমরা জানি যে ফেব্রুয়ারি সেলস থেকে কোনো টাকা পাওয়া আর বাকি নাই, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে এন এ লিখে দিচ্ছি আর কি, এন এ, কোনো টাকা পাবেন না ফেব্রুয়ারি থেকে। মার্চ থেকেও কোনো টাকা আপনি পাবেন না। ইনফ্যাক্ট এভাবে না লিখে আমরা যেটা করতে পারি, এটা জাস্ট আমি এমনি বোঝানোর জন্য লিখেছি, এটা আপনাদের লিখতে হবে না। ওকে, আপনি যেটা করবেন, মার্চ, সরি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মান্থস কিন্তু আপনাদের আর কোনো টাকা পাওয়া বাকি নাই, সো এগুলোকে ডিসরিগার্ড করবেন। মে আর জুন মাস থেকে কিছু টাকা পাওয়া বাকি, সেটা আপনি জাস্ট বসায় দিবেন। তাহলে দেখেন মে মাসে আমাদের কি হচ্ছে, 20 আর 70% পেয়ে যাচ্ছেন, 10% পাওয়া বাকি। ওকে, সো আপনি যে মে মাসের সেল ছিল, উপরের দিকে একটু তাকান, দেখেন মে মাসের সেল ছিল কত, 5 লাখ, এন্ড এটার 10% যেহেতু পাওয়া বাকি, সো আমরা জাস্ট এখানে ক্যালকুলেশন দেখাই দিব যে এখানে আমাদের 5 লাখ ইন্টু 10% এভাবে, which would be 50,000, এটাকে আমরা এখানে লিখে দিব 50,000। এটা আপনি এখনো পান নাই। একইভাবে জুনের সেলস হচ্ছে আপনার 2 লাখ, আর জুনের সেলস থেকে কত পাওয়া বাকি, দেখেন 20% শুধু পেয়েছেন, 80% পাওয়া বাকি। সো আপনি ডিরেক্ট এইভাবে লিখে দিবেন যে জুনের সেলস হচ্ছে আপনার 2 লাখ, এটার 80% পাওয়া বাকি, সো মাল্টিপ্লাইড বাই 80%, which would be 160।
সো এই টোটাল 50 আর 160 মিলে আপনার হয়ে যাবে 2,10,000। এই অ্যামাউন্টটুকু 2,10,000 আপনি কিন্তু আর এই কোয়ার্টারে পান নাই, এটা আপনার পাওয়া বাকি, যেটা আপনি পরবর্তী কোয়ার্টারে গিয়ে রিসিভ করবেন। কিভাবে? মের 10% পাবেন, রিমেইনিং 10% আপনি জুলাইতে পাবেন, আর জুনের 70% পেয়ে যাবেন জুলাইতে, আর 10% পাবেন অগাস্টে গিয়ে। দ্যাটস হাউ উই ক্যালকুলেট দি অ্যাকাউন্টস রিসিভেবল। এটা আপনি চাইলে আরেক ওয়েতে আর কি করতে পারতেন। ফর এক্সাম্পল মেতে দেখেন টোটাল সেল হয়েছে আপনার 5 লাখ, আর এই মে বরাবর দেখেন টোটাল No, sir. No, sir.